নমস্কার, ইনভেস্ট বেঙ্গলি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি অরিজিৎ। আজকে আমরা আলোচনা করব খুব ইম্পর্টেন্ট বিষয়, যেটা আপনাদের জীবনে প্রতিদিন কাজে লাগবে। সেটা হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স। দেখুন, ভারতবর্ষের বুকে 140 কোটি মানুষ রয়েছে, আর নীতি আয়োগের মতে ভারতবর্ষের এই 140 কোটির মধ্যে 30% মানুষ এখনো পর্যন্ত কোনো না কোনো হেলথ ইন্স্যুরেন্স দ্বারা কভার নেই। এই বাকি 70% মানুষ যে হেলথ ইন্স্যুরেন্স কিনেছে তেমনটা নয়। অনেকে কিনেছেন, আবার অনেকে বিভিন্ন সরকারি বিভিন্ন প্রকল্প যেমন আয়ুষ্মান ভারত, স্বাস্থ্য সাথী ইত্যাদি দিয়েও কভার রয়েছেন। কিন্তু স্টিল গোটা দেশের মধ্যে এখনও 30% মানুষ কিন্তু হেলথ ইন্স্যুরেন্স দিয়ে কভার্ড নেই, তাদের কোনো হেলথ ইন্স্যুরেন্স নেই। এটা প্রথম ডেটা। দ্বিতীয় ডেটা, দেখুন, সরকারি স্কিমগুলোতেও কিন্তু বিভিন্ন লিমিটেশনস থাকে। যেমন ধরুন, স্বাস্থ্যসাথী কিংবা আয়ুষ্মান ভারত এগুলো 5 লক্ষ টাকা অবধি ক্লেম দেবে বা বিমা দেবে। এছাড়া সবসময় এই সরকারি স্কিমের সুবিধা নেওয়ার জন্য যে হসপিটালের বেড অ্যাভেলেবেল থাকে সেটাও কিন্তু থাকে না। সেই জন্য প্রপার হেলথ ইন্স্যুরেন্স, যদি আপনাদের অর্থনৈতিক সামর্থ্য থাকে তাহলে কিন্তু প্রপার হেলথ ইন্স্যুরেন্স খুব জরুরি। কারণ হচ্ছে এই হেলথ ইন্স্যুরেন্স না থাকার জন্য ভারতবর্ষের বুকে দেখা যাচ্ছে যে মধ্যবিত্ত থেকে গরিবে পরিণত হয়েছে এই রকম মানুষের সংখ্যা বহু। ইনফ্যাক্ট ভারতবর্ষের সব থেকে বেশি সংখ্যক মধ্যবিত্ত এক বছরের মধ্যে, মানে যেরকম দরিদ্র থেকে মধ্যবিত্ত হচ্ছে, মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত হচ্ছে, কিছু কিছু ক্ষেত্রেতে এরকম অর্থনৈতিক অবস্থা খারাপ হয়ে আসে যেখানে মানুষ মধ্যবিত্ত থেকে দরিদ্রে পরিণত হয়। এই মধ্যবিত্ত থেকে দরিদ্রে পরিণত হওয়ার প্রধান কারণ আমাদের দেশে হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে খরচা হয়ে যাওয়া। আপনি আপনার চারপাশে কিংবা নিজের ঘরেও কখনো কান দিলে শুনতে পাবেন যে কোনো হেলথ ইন্স্যুরেন্স ছিল না, কোনো হেলথ কভারেজ ছিল না, একটা সময় হঠাৎ করে বিপদ এসছে এবং ঘটিবাটি পর্যন্ত বিক্রি হয়ে গেছে সেই চিকিৎসা করতে। এরকম কাহিনী কিন্তু আমাদের ঘরে ঘরে রয়েছে। সেই জন্য হেলথ ইন্স্যুরেন্স খুব দরকার, কারণ এটা আপনার এমার্জেন্সি সময় কাজে লাগে। এবং আমাদের দেশে কিন্তু জিডিপির মাত্র 1.5% খরচা হয় হেলথ কেয়ারের জন্য, অর্থাৎ মানে সরকার খরচা করে। তাই বুঝতেই পারছেন যেটা গোটা পৃথিবীর মধ্যে অন্যতম কম খরচা। তাই জন্য কিন্তু আপনার হেলথ ইন্স্যুরেন্স থাকাটা খুব ইম্পর্টেন্ট। আজকে আমরা হেলথ ইন্স্যুরেন্স কিংবা স্বাস্থ্য বিমার অনেকগুলি দিক নিয়ে আলোচনা করব। প্রথম হচ্ছে আপনি কেন কিনবেন এবং কত অ্যামাউন্টের কিনবেন সেটা নিয়ে আসুন আমরা আলোচনা করি। দেখুন, হেলথ ইন্স্যুরেন্স কত সাম অ্যাসিওরের কিনবেন সেটা কিন্তু ডিপেন্ড করে ম্যান টু ম্যানের ওপর। যেমন ধরুন, আপনি যদি গ্রামে থাকেন সেক্ষেত্রে আপনার চিকিৎসা খরচা কম। আবার এটাও মাথায় রাখতে হবে যে গ্রামে কিন্তু ক্রিটিক্যাল কেয়ার অনেক সময় থাকে না, অনেক সময় না, মানে ইনফ্যাক্ট থাকেই না। সেক্ষেত্রে আপনাকে কোনো দুরারোগ্য ব্যাধি হলে আপনাকে গ্রাম থেকে শহরে আসতে হবে। তাই এই সমস্ত কিছু মাথায় রেখে হেলথ ইন্স্যুরেন্সের প্রথম যে ফ্যাক্টরটা মাথায় রাখবেন সেটা হচ্ছে আপনার বয়স। বয়স খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। যাদের বয়স একটু বেশির দিকে, অর্থাৎ 40-50 এগুলো প্লাস, তাদের হেলথ ইন্স্যুরেন্সের অ্যামাউন্ট কিন্তু সবসময় বেশি হওয়া উচিত। যাদের বয়স কমের দিকে তাদের হেলথ ইন্স্যুরেন্সের অ্যামাউন্ট, তারা যেহেতু শুরুর দিকে রোজগার করছে, বয়স কম, সেক্ষেত্রে কিন্তু তাদের হেলথ ইন্স্যুরেন্সের অ্যামাউন্ট কমের দিকে থাকা উচিত। তাই বয়স কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। সেকেন্ড যেটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর থাকছে সেটা হচ্ছে হসপিটাল বিল। দেখুন, আপনি যে জায়গায় থাকেন, অর্থাৎ আপনি যে স্টেটে থাকেন, সেই স্টেটের খরচা কীরকম, যেমন ধরুন সেই স্টেটের চিকিৎসা খরচা এবং ইনফ্রাস্ট্রাকচার কীরকম, সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট ম্যাটার। যেমন ধরুন, আপনার যদি এরকম হিসাব থাকে যে আপনি আপনার ট্রিটমেন্ট কোনো কলকাতার সুপার স্পেশালিটি হসপিটালে করাতে চান, আপনি আপনার রাজ্যের কোনো সুপার স্পেশালিটি হসপিটালে যদি এখন চিকিৎসা করতে যান, ইনফ্যাক্ট আমি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলছি, তাহলে কিন্তু মাঝারি মাপের কোনো রোগের হলেও সেক্ষেত্রে চিকিৎসা খরচা অনেক সময় 7 থেকে 10 লাখ পর্যন্ত চলে যায়। তাই আপনি কী ধরনের ট্রিটমেন্ট করতে চান, কোন জোনে থাকেন, সেটা একটা খুব ইম্পর্টেন্ট। তবে আমি বলবো যে আপনার বার্ষিক মোট আয় বর্তমানে যেটার, সেটার অন্তত 50% আপনার হেলথ ইন্স্যুরেন্স কভার থাকা উচিত। অর্থাৎ আপনি যদি গোটা বছরে 10 লক্ষ টাকা ইনকাম করেন তাহলে কিন্তু আপনার ন্যূনতম 5 লক্ষ টাকা হেলথ ইন্স্যুরেন্স থাকা উচিত। আপনি যদি বছরে 20 লক্ষ টাকা ইনকাম করেন তাহলে কিন্তু আপনার মিনিমাম 10 লক্ষ টাকা পরিবারের মাথাপিছু হেলথ ইন্স্যুরেন্স থাকা উচিত। তার সাথে এটাও আমি বলবো, এবার আপনি ভাববেন যে আপনার যদি বছরে আয় 3 লক্ষ টাকা হয় তাহলে কি আপনি 1.5 লাখ টাকার ইন্স্যুরেন্স করবেন? না,
আমার মতে আপনার ন্যূনতম বর্তমানে যে অবস্থাটাতে 5 লাখ টাকার হেলথ ইন্স্যুরেন্স করে রাখা উচিত। এরপরে যে প্রশ্নটা আসবে সেটা হচ্ছে হেলথ ইন্স্যুরেন্সটা কোথা থেকে কিনবো। দেখুন, হেলথ ইন্স্যুরেন্স কেনার জন্য না আপনি অনেকগুলো অপশন পেয়ে যাবেন। যেমন ধরুন কেউ আপনার বাড়িতে এসে বললো বা কেউ আপনাকে কোনো রেকমেন্ড করলো, কিন্তু সেক্ষেত্রে সবথেকে বড় যেটা অসুবিধা হবে, ধরুন কেউ একটা কোনো কোম্পানির হয়ে হেলথ ইন্স্যুরেন্স করে, সে তখন আপনাকে সেই ইন্স্যুরেন্সটাই সবসময় রেকমেন্ড করবে বা পুশ করবে নেওয়ার জন্য। আপনি কম্পেয়ারই করতে পারবেন না যে কোন ইন্স্যুরেন্সটা আমার নেওয়া উচিত বা কোন ইন্স্যুরেন্সটা আমার নেওয়া উচিত না। এখন বর্তমানের যুগে দাঁড়িয়ে কিন্তু এই ব্যাপারটা অনেক কেটে গেছে। আপনি বিভিন্ন হেলথ ইন্স্যুরেন্স কম্পেয়ার করে কোনটা আপনার জন্য সঠিক সেটা আপনি নিজেই দেখতে পাবেন। আমি এর জন্য আপনাদের একটা খুব ভালো ওয়েবসাইট বা অ্যাপ রেকমেন্ড করতে পারি, সেটা হচ্ছে ডিট্টো। ডিট্টো ইন্স্যুরেন্স থেকে আপনি কিন্তু সঠিক পলিসি কিনতে অনেকটা সাহায্য পাবেন। এটি 100% স্প্যাম ফ্রি ইন্স্যুরেন্স অ্যাডভাইস আপনাকে দেবে এবং ডিট্টো প্ল্যাটফর্মে আন্ডারস্ট্যান্ড ইউর পলিসি বলে একটি অপশন রয়েছে, সেখানে সিলেক্ট প্রোডাক্ট, সিলেক্ট ইন্স্যুরার এবং সিলেক্ট পলিসি এগুলি দেখতে পাচ্ছেন। আপনারা সিলেক্ট প্রোডাক্টে গিয়ে হেলথ ইন্স্যুরেন্স বাছাই করতে পারেন। ধরুন আপনি ইন্স্যুরার অর্থাৎ ইন্স্যুরেন্সের কোম্পানি হিসেবে আপনি এইচডিএফসি আর্গোকে সিলেক্ট করলেন এবং তাদের অপটিমা রিস্টোর পলিসিটি চুজ করলেন। এবার চেক নাওতে ক্লিক করুন। দেখুন পলিসিটি সম্পর্কে আপনি কিন্তু বিস্তারিত জানতে পারবেন। এখানে দেখুন ডেসক্রিপশনে বলা হচ্ছে যে এটি অ্যাপেলেমিনিকের অন্যতম জনপ্রিয় প্রোডাক্ট, যা বর্তমানে এইচডিএফসি আর্গো নামে পরিচিত এবং এই পলিসিতে বেশিরভাগ মূল বিষয়গুলি কভার রয়েছে। এটি ইকোনমিক্যাল অর্থাৎ আপনার পক্ষে একটু সাশ্রয়ীও হতে পারে এবং এছাড়াও এই পলিসির আরও নানা রকম সুবিধা কিংবা পলিসির প্রজ অ্যান্ড কনস অর্থাৎ ভালো কিংবা খারাপ দিকগুলি সেগুলি সবগুলো কিন্তু এই ডিট্টো প্ল্যাটফর্ম আলোচনা করেছে। এছাড়াও পলিসির যাবতীয় টার্মস অ্যান্ড কন্ডিশনসও পড়তে পারবেন। একাধিক বিষয় যেমন নেটওয়ার্ক, হসপিটাল, ক্লেম সেটেলমেন্ট রেশিও, কো পেমেন্ট, রুম রেন্টের মতো বিষয়গুলোও কিন্তু আপনি দেখতে পাবেন। ইনফ্যাক্ট আপনি পলিসির টার্ম বুঝতে যদি আপনার কোনো অসুবিধা হয়, ডিট্টোর পক্ষ থেকে আপনাকে একটা 30 মিনিট ফ্রি কনসালটেশন দেওয়া হবে, যেখানে ডিট্টোর প্রতিনিধি আপনাকে বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানির তুলনামূলক আলোচনা করে কোনটা আপনার জন্য বেটার হবে সেটাও কিন্তু সাজেস্ট তারা করতে পারেন। এবং যেহেতু এই সমস্ত পলিসিতে অনেক টার্মস অ্যান্ড কন্ডিশনস থাকে, সেক্ষেত্রে ডিট্টোর প্রতিনিধির থেকে আপনি কিন্তু টার্মসগুলো সম্পর্কে সহজে জানতে পারবেন। এবং সবথেকে এদের ডিট্টোর অ্যাপের যেটা সুবিধা হয়, আপনি অন্যান্য কোনো অ্যাপে যদি ফোন নাম্বার দিয়ে আপনি পলিসি কিনতে চান, আপনি পলিসি কিনুন বা দেখুন বা নাই কিনুন, আপনাকে বিভিন্ন স্প্যাম কল আসতে থাকে, বিভিন্ন সেলস কল আসতে থাকে, যেটা খুব বিরক্তিকর। ডিট্টোর থেকে কিন্তু কোনো রকম এই ধরনের স্প্যাম কল আপনি পাবেন না। এটা কিন্তু আপনার প্রাইভেসি এবং আপনার কাজের জন্য খুব সুবিধা হবে, না হলে কাজ নষ্ট হয়, এত সেলস কল এখন আসে। সব থেকে বড় কথা, ডিট্টো প্ল্যাটফর্মে একটি খুব নির্ভরযোগ্য জিরোদার একটি ইনসিওরটেক স্টার্ট আপ রয়েছে, যেখানে জিরোদার সিইও নিখিল কামাতো যুক্ত। তারাও কিন্তু এই ডিট্টো অ্যাপের সাথে যুক্ত রয়েছেন এবং 2023-এ লিঙ্কডইন ভারতবর্ষের টপ 20 স্টার্ট আপগুলোর মধ্যে একটি কম্পিটিশন করেছিল, সেখানে ডিট্টো 3rd পজিশন হয়েছে। সুতরাং আপনারা কিন্তু এখান থেকে হেলথ পলিসি কম্পেয়ার করে দেখতে পাবেন। এবার আমরা আসছি যে কটা টাইপের হেলথ পলিসি হতে পারে। দেখুন, প্রথম যেটা হেলথ পলিসি হয় সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ইন্স্যুরেন্স পলিসি। এই ইন্ডিভিজুয়াল পলিসিতে আপনি নাম শুনেই বুঝতে পারছেন, এখানে একজন ব্যক্তির নামে পলিসি হয়, অর্থাৎ আপনি আপনার নিজের নামে, আপনার বাবা মায়ের নামে, আপনার বাচ্চার নামে, আপনার ওয়াইফের নামে, পরিবার পরিজন যে কোনো মানুষের নামে এই পলিসিটি করতে পারেন। ইন্ডিভিজুয়াল পলিসিতে কিন্তু একটি পলিসি একজন ব্যক্তির নামেই থাকে। ধরুন আপনি 10 লাখ টাকার কোনো ইন্ডিভিজুয়াল পলিসি নিলেন, তাহলে ওই 10 লাখ টাকার বেনিফিট ওই ইন্ডিভিজুয়াল যে মানুষটি রয়েছেন তিনি পাবেন, তার নাম ছাড়া অন্য কোনো নামের মানুষ সেটি পাবে না। দ্বিতীয়টি ফ্যামিলি হেলথ ইন্স্যুরেন্স থাকে। এই ফ্যামিলি হেলথ ইন্স্যুরেন্সে সিঙ্গেল পলিসির মধ্যে পরিবারের সদস্যদের হেলথ ইন্স্যুরেন্স কভার করা হয়। এটি তুলনায় ইন্ডিভিজুয়ালের থেকে সস্তা হয়, কারণ ধরুন আপনার পরিবারের টোটাল 4 জন সদস্য রয়েছে, আপনি এই 4 জনের 10 লাখ 10 লাখ 10 লাখ করে যদি পলিসি করেন, তাহলে টোটাল যে খরচা হবে, আর আপনি আপনার পরিবারের টোটাল ফ্যামিলির যদি 10 লাখের পলিসি করেন, যেখানে আপনার পরিবারের সকলে সেই টাকার বেনিফিটটা পেতে পারবে, সেক্ষেত্রে কিন্তু পলিসির খরচা অনেক কম হয়। এবার ধরুন ইন্ডিভিজুয়ালি কী হলো যে 2 জন অসুস্থ হয়ে গেল, সেক্ষেত্রে দুজনের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা 10 লাখ কভারেজ পাবেন। কিন্তু ফ্যামিলি প্ল্যানিংয়ে আপনার যদি দুজনও অসুস্থ হয়, আপনি টোটাল 10 লাখের কভারেজের মধ্যে কিন্তু আপনাকে খরচাটা রাখতে হবে। কিন্তু ইন জেনারেল দেখা যায় যে যেহেতু একই পরিবারের একই বছরে দুজনের অসুস্থতা হওয়ার সম্ভাবনা অনেকটা কম, সেক্ষেত্রে কিন্তু আপনি একই টাকার কভারেজের 4-5 জনের ইন্স্যুরেন্স
একসাথে কম টাকায় করতে পারবেন। তৃতীয় একটি হেলথ কভারেজ আছে, সেটা হচ্ছে ক্রিটিক্যাল ইলনেস কভারেজ। এক্ষেত্রে ক্যান্সার, কিডনি, হার্ট অ্যাটাক, স্ট্রোক, অর্গান ট্রান্সপ্ল্যান্টের মতো ক্রিটিক্যাল কভারেজগুলো পাবেন। যেহেতু এই অসুখগুলো ব্যয় সাপেক্ষ, অর্থাৎ ক্রিটিক্যাল ইলনেস কভারেজের ক্ষেত্রে এই ইন্স্যুরেন্সটায় ব্যয় সাপেক্ষ বেশ কিছু রোগ লিস্টেড করা থাকে। সেই লিস্টেড কোনো রোগ হলে আপনি এই কভারেজটা পেয়ে যাবেন। আরেকটি আছে সিনিয়র সিটিজেন হেলথ ইন্স্যুরেন্স। এক্ষেত্রে কিন্তু বুঝতেই পারছেন, নাম শুনে যারা প্রবীণ তাদের জন্য এই হেলথ ইন্স্যুরেন্সটি করা হয়েছে। এর আগে সিনিয়র সিটিজেনদের জন্য কোনো হেলথ ইন্স্যুরেন্স ছিল না, যেটা কিন্তু এখন করা হচ্ছে। আর ফাইনালি একটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ম্যাটারনিটি হেলথ ইন্স্যুরেন্স। দেখুন, এটা অ্যাকচুয়ালি অ্যাড অন হিসাবে নেওয়া যায়। যদি আপনাদের ফ্যামিলি প্ল্যানিং থাকে, আপনার ওয়াইফের হেলথ ইন্স্যুরেন্স করাতে পারেন, যেটায় মাতৃত্বকালীন একটি হেলথ ইন্স্যুরেন্স স্পেশাল বেনিফিট পাওয়া যায়। সেক্ষেত্রে প্রেগনেন্সি সংক্রান্ত কোনো জটিলতা হলেও আপনি সেই খরচাটা ইন্স্যুরেন্স থেকে পেয়ে যাবেন। কারণ এখন এই প্রেগনেন্সি টাইমে কিন্তু অনেক টাকা বিল বা বাজেট হয়ে যাচ্ছে। সেই জন্য আমি কি টাইপের হেলথ ইন্স্যুরেন্স হয় সেটা সম্পর্কে আপনাদের জানালাম। তো এইগুলো গেল পলিসি টাইপ। এবার এই পলিসিগুলোর মধ্যে আপনি যখনই পলিসি কিনবেন তখন আপনি বিভিন্ন ওয়ার্ড শুনতে পাবেন বা দেখতে পাবেন, যে ওয়ার্ডগুলো আপনি না বুঝতে পারলে আপনি ইন্স্যুরেন্সটা সম্পর্কে সঠিক বুঝতে পারবেন না। সেই ওয়ার্ডগুলোর মধ্যে সাবলিমিট, রুম রেন্ট, রেন্ট ক্যাপ, প্রি অ্যান্ড পোস্ট হসপিটালাইজেশন ফেসিলিটিস, ডে কেয়ার ট্রিটমেন্ট ইত্যাদি ইত্যাদি নানা রকম টার্মস আপনি শুনতে পাবেন। সেই জন্য হেলথ ইন্স্যুরেন্সের কী কী ইম্পর্টেন্ট টার্ম রয়েছে এবং তার কী কী মিনিং আছে সেটাও আমি এই ভিডিওতে আপনাদেরকে বোঝাচ্ছি। প্রথমেই আসছি সাবলিমিট। দেখুন, সাবলিমিট বিষয়টি আসলে কি? এটি আসলে মোট কভারেজের আন্ডারে থাকা বিভিন্ন রোগের ট্রিটমেন্ট। অর্থাৎ ধরুন আপনি 10 লাখ টাকার কভারেজ করেছেন, কিন্তু আপনি ভাবলেন যে সব রোগের জন্যই আপনি 10 লাখ টাকা পাবেন, কিন্তু সেটা নয়। যেমন ধরুন চোখের ছানি, বহু ইন্স্যুরেন্স পলিসিতে চোখের ছানির জন্য একটা নির্দিষ্ট অ্যামাউন্ট বরাদ্দ থাকে। আপনি ধরুন 10 লাখ টাকার ইন্স্যুরেন্স করেছেন, কিন্তু ওই ইন্স্যুরেন্স কোম্পানির টার্মস অনুযায়ী সাবলিমিট বলে একটা কলাম থাকবে এবং সেখানে দেখবেন যে চোখের ছানির জন্য হয়তো 50,000, 60,000 কিংবা 1 লাখ এরকম কিছু আলাদা করে বরাদ্দ করা আছে। আমি চোখের ছানি একটা উদাহরণস্বরূপ বললাম, কিন্তু এরকম বহু রোগ রয়েছে যে রোগের জন্য লিস্ট করে দেওয়া হয়েছে যে এই রোগের জন্য এত খরচা দেওয়া হবে, এর থেকে বেশি খরচা দেওয়া হবে না। অর্থাৎ আপনার ইন্স্যুরেন্স কত টাকা সেটা শুধুমাত্র ইম্পর্টেন্ট নয়, যত টাকা সাম অ্যাসিওরেড ইন্স্যুরেন্স রয়েছে তার সাথে বেশ কিছু রোগ, যে রোগের জন্য ওই কোম্পানি সাবলিমিট কতটা ধরেছে সেটা কিন্তু অবশ্যই একবার যাচাই করে নেবেন। দ্বিতীয় ইম্পর্টেন্ট কথা, দেখুন রুম রেন্ট একটা খুব ইম্পর্টেন্ট বিষয়। আমি আপনাদেরকে বারবার বলছি এই ভিডিওটা পুরো দেখবেন, নাহলে কিন্তু আপনাদের অনেক সময় দেখা যাচ্ছে যে আপনাদের ভুল বুঝিয়ে অনেক ইন্স্যুরেন্স বিক্রি করে দেওয়া হয়। এইটা দেখে আপনারা অনেক কিছু জানতে পারবেন। দেখুন, রুম রেন্ট মানে হচ্ছে আপনি হসপিটালের যে বেডটায় থাকবেন পাতিকথা, সেই বেডটার যে ভাড়া। এবার আপনি ধরুন কোনো প্রাইভেট নার্সিংহোমের একটা এসি জেনারেল বেডে রয়েছেন, তার একরকম ভাড়া রয়েছে। আপনার এবার মনে হলো আপনি একটা কেবিনে থাকবেন, তার একটা ভাড়া রয়েছে। ধরুন আপনার 6 লাখ টাকার ইন্স্যুরেন্স রয়েছে। তাহলে কি হচ্ছে, আপনি কোম্পানির পলিসি অনুযায়ী, যদি ওই কোম্পানিটার এই ক্লজটা থাকে, এই জন্যই আমি দেখে নিতে বলছি, আপনার ধরুন কোম্পানির ক্লজে রয়েছে রুম রেন্ট হবে 1% অফ দ্য সাম অ্যাসিওর। আপনার 6 লাখ টাকা সাম অ্যাসিওরের মেডিক্লেম রয়েছে, আপনি 1% অর্থাৎ 6,000 টাকা প্রতিদিন পিছু ম্যাক্সিমাম রুম রেন্ট পাবেন। আপনি যদি কখনও 10,000 টাকার রুমে অ্যাডমিশন নেন, আপনার মনে হতে পারে যে 10,000 টাকা অনেক, কিন্তু এখন বিভিন্ন সুপার স্পেশালিটি হসপিটালে 10,000 টাকা বেড ভাড়া অনেক ক্ষেত্রে কমের থেকে বেশি হয়। যাই হোক, তো আপনি ধরুন 10,000 টাকার একটা বেড দিলেন, এবার আপনি সেখানে 5 দিন ভর্তি রয়েছেন। আপনার 5-10কে 50,000 টাকা হয়তো শুধু বেড ভাড়া গেল, চিকিৎসা খরচা আলাদা। আপনি কি ভাবছেন? আপনি ভাবছেন আমি একটু কম টাকার পলিসি করে রাখি, ওই 6,000 টাকা তো আমি ম্যাক্সিমাম রুম রেন্ট পাবো, 4,000 টাকা করে আমি আমার পকেট থেকে দিয়ে দেবো যদি দরকার হয়। তো অর্থাৎ আমি 4-5কে 5 দিন যদি ভর্তি থাকি, 4-5কে 20,000 টাকা দিয়ে দেবো, বাকি ক্লেম তো আমি পেয়ে যাব না। সেটা হয় না। এখানে কোম্পানিগুলি খুব লুকিয়ে একটা টার্মস অ্যান্ড কন্ডিশনস রেখে দেয়। সেটা হচ্ছে আপনার ম্যাক্সিমাম রুম রেন্ট থেকে কোম্পানি যে রুম রেন্টটা দেবে তার যে পার্সেন্টেজ, পুরো চিকিৎসা ক্ষেত্রেই কিন্তু সেই পার্সেন্টেজটা ধরা হবে। মানে সহজ হিসাব হচ্ছে, ধরুন আপনি 10,000 টাকা করে 5 দিন, অর্থাৎ 50,000 টাকা রুম রেন্ট আপনার হয়েছে। কোম্পানি আপনাকে তার পলিসি অনুযায়ী 30,000 টাকা রুম রেন্ট দেবে, অর্থাৎ 60% রুম রেন্ট দেবে। কিন্তু আপনার যদি টোটাল বিল 3 লাখ টাকা হয়,
কোম্পানি ওই রুম রেন্ট বাদে বাকি সমস্ত যা খরচা আছে সেখান থেকেও 60% দেবে, 40% কেটে নেবে। অর্থাৎ আপনি 3 লাখ টাকার 60% 1,80,000 টাকা পাবেন, সির্ফ এই কারণে কি আপনি আপনার ম্যাক্সিমাম যে রুম রেন্টটা পলিসির টার্মস অ্যান্ড কন্ডিশনস ওয়াইজ পাওয়ার কথা ছিল তার থেকে বেশি রেন্টের রুমে থেকেছেন সেই জন্য। তাই এই রুম রেন্টের যে শর্তাবলী আছে সেটা কিন্তু ভালো করে দেখে নেবেন। এবং এরকমও অনেক পলিসি আছে যাদের কিন্তু এই রুম রেন্টের শর্তাবলী নেই। আমি প্রেফার করব সেই সমস্ত কোম্পানিতে যাওয়ার, যেটা আপনারা ডিট্টো অ্যাপ থেকে চেকও করে নিতে পারবেন, যে পলিসিতে রুম রেন্টের কোনো ক্যাপ নেই। এবার আসছি প্রি এবং পোস্ট হসপিটালাইজেশন কস্ট। দেখুন, একটা রোগে তো কেউ হঠাৎ করে ভর্তি হয়ে যায় না, রোগের আগে একটা সিমটমস থাকে এবং হসপিটালে একটা মানুষ ভর্তি হয় এবং হসপিটালে একজন মানুষ ভর্তি হওয়ার পর তার বেশ কিছু দিনের একটা ওষুধ খরচাপাতি লাগে। সেই জন্য যখনই আপনার কোনো হসপিটালে রোগ হবে সেক্ষেত্রে প্রি এবং পোস্ট হসপিটালাইজেশন, অর্থাৎ হসপিটালে ভর্তি হওয়ার আগে বেশ কিছু দিন, অধিকাংশ কোম্পানির ক্ষেত্রে এটা 30 দিন হয়, কিছু কিছু কোম্পানি আরও বেশি কম দিতে পারে, সেটা আপনারা চেক করে নিতে পারবেন ডিট্টো অ্যাপ থেকে। আবার পোস্ট হসপিটালাইজেশন, অর্থাৎ যখন আপনাকে হসপিটাল থেকে ছেড়ে দেওয়া হলো, আপনি যখন বাড়িতে চলে এলেন, সেই বাড়িতে হসপিটাল থেকে ডাক্তারবাবু যে প্রেসক্রিপশানটা করেছে সেই প্রেসক্রিপশান ওয়াইজ যে ওষুধগুলো কিনতে বা হোম ট্রিটমেন্ট করতে যে খরচাগুলো লাগে সেটাও কিন্তু মেডিক্লেমে কভার করা থাকে। ইন জেনারেল এটা 30 থেকে 180 দিন পর্যন্ত বিভিন্ন কোম্পানি ওয়াইজ ভ্যারি করে, তবে প্রি এবং পোস্ট হসপিটালাইজেশন কস্ট কিন্তু পাওয়া যায়। আপনি ইন্স্যুরেন্স করার আগে এটা কিন্তু দেখে নেবেন। এরপর আসছি কোপে। কোপেটা অনেকে চোখে পড়ে না। কোপের অর্থ হচ্ছে আপনাকে অ্যামাউন্টের কিছু পার্সেন্টেজ পে করতে হবে। ধরুন 10 থেকে 30% আপনাকে পে করতে হবে, বাকিটা কোম্পানি দেবে। এটাকে বলা হয় কোপে টার্মস। এক্ষেত্রে মেডিক্লেম আপনাকে 100% খরচা দেবে না। আপনার ধরুন কোপের টার্মস রয়েছে 20%। আপনার যদি 1 লাখ টাকা বিল হয়, মেডিক্লেম আপ টু 80,000 অবধি পেমেন্ট করবে, আপনাকে 20,000 টাকা দিতেই হবে। তবে আমার মনে হয় যে আপনি যখন ইন্স্যুরেন্স করছেনই এবং মেডিক্লেমের কোপে তো আপনাকে তখনই করতে হবে যখন আপনার হসপিটালাইজেশন হবে, সেক্ষেত্রে এই কোপের টার্মসটা নিলে কিছু টাকা আপনার প্রিমিয়াম কম পড়ে, কিন্তু আদতে যদি দরকার লাগে যে টাকাটা আপনার প্রিমিয়ামে বেঁচেছে তার থেকে বেশি টাকা খরচা হয়ে যায়। তাই কোপে অপশানটা না অ্যাভেল করাই ভালো, বাট আমি আপনাদের এটা জানিয়ে রাখলাম। এরপর যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডে কেয়ার ট্রিটমেন্ট। দেখুন, ডে কেয়ার ট্রিটমেন্টটা কভার আছে কিনা দেখবেন, কারণ আমি আপনাদের বলছি এখন ক্যান্সারের কেমোথেরাপি দেওয়ার জন্য কিন্তু হসপিটালে একটা দিন টোটাল ভর্তি হতে হয় না, ডে কেয়ার ট্রিটমেন্টে হয়ে যায়। এইরকম বহু ইম্পর্টেন্ট কঠিন রোগের ট্রিটমেন্ট রয়েছে যেটার জন্য 24 ঘন্টা হসপিটালে ভর্তি হওয়ার দরকার পড়ে না। সেই জন্য আপনাকে মেডিক্লেম এরকম কোনো শর্ত দিচ্ছে কি না যে আপনাকে হাসপাতালে 1 বা 2 দিন ভর্তি হলে তবেই তারা আপনাকে মেডিক্লেমের যে অ্যামাউন্ট আছে সেটা পেমেন্ট করবে, সেটা কিন্তু প্লিজ দেখে নেবেন, না হলে কিন্তু খুব অসুবিধায় পড়তে পারেন। এরপর আসছে পলিসি ওয়েটিং পিরিয়ড, খুব ইম্পর্টেন্ট। দেখুন, বহু রোগ রয়েছে যেগুলোর জন্য ওয়েটিং পিরিয়ড হয়, বহু ক্ষেত্রে 30 দিন পর্যন্ত ওয়েটিং পিরিয়ড হয়, বহু ক্রিটিক্যাল ইলনেসের ক্ষেত্রে 90 ডেজ পর্যন্ত ওয়েটিং পিরিয়ড হয়, বহু এক্সিস্টিং ডিজিজের জন্য 3 থেকে 4 বছর অবধিও ওয়েটিং পিরিয়ড হয়। এই ওয়েটিং পিরিয়ডটা কি, ধরুন আপনার গল ব্লাডারে স্টোন হয়েছে, আপনি কি করলেন, এই গল ব্লাডারে স্টোন হয়েছে, আপনাকে ডাক্তার বলল আগামী 2 মাসের মধ্যে তুমি অপারেশনটা করিয়ে নিও, নাহলে অসুবিধা হবে। আপনি কি করলেন, আপনি এটার জন্য টুপ করে একটা মেডিক্লেম করে নিলেন এটা জানার পর। সেই জন্য কোম্পানিগুলি কি করে, নির্দিষ্ট বেশ কিছু রোগের জন্য নির্দিষ্ট ওয়েটিং পিরিয়ড দেয়। এবার ধরুন কারোর সুগার হয়েছে, আপনি মনে করলেন আপনার সুগার হয়েছে, সঙ্গে সঙ্গে আপনি মেডিক্লেম করে নিলেন, কিন্তু এক্ষেত্রে সুগার, হাই ব্লাড প্রেশার এই ধরনের কিছু রোগ থাকলে কিন্তু 2-3 বছর পর্যন্ত ওয়েটিং পিরিয়ড হয়। অর্থাৎ মেডিক্লেম আপনি শুরু করলেন, সেই মেডিক্লেম শুরু করার পরেই যদি আপনার সুগার বা ডায়াবেটিস নিয়ে কোনো জটিলতা হয়, কোম্পানি সেগুলো আপনাকে দেবে না। মেডিক্লেম করার 1 সপ্তাহের মধ্যে আপনি যদি গিয়ে বলেন আমার গল ব্লাডারে স্টোন হয়েছে, আমি অপারেশন করব, সেগুলো পাবেন না। সেই জন্য ওয়েটিং পিরিয়ডের টার্মস অ্যান্ড কন্ডিশনসগুলো দেখে রাখুন। আপনি বিপদের সময় ক্লেম পাবেন বলে ঝোঁকে পড়ে হয়তো আপনার কোনো রোগ হয়েছে এটা শুনে সঙ্গে সঙ্গে মেডিক্লেম করে নিলেন, এটা ভেবে আমি ওই মেডিক্লেম ইন্স্যুরেন্স থেকে চিকিৎসা খরচাটা পেয়ে যাব, সেটা কিন্তু নয়। তাই এক্ষেত্রে একটু সতর্ক থাকবেন। এই ফিচারগুলো খুব ইম্পর্টেন্ট, আপনাদের আমরা জানালাম। এরপর যে বেনিফিটগুলো বলছি এগুলো না থাকলে আপনি ওই মেডিক্লেমটা করবেনই না। তবে আপনি ডিট্টো অ্যাপ থেকে দেখে নেবেন যে কোম্পানির পলিসিতে এই ফিচার্সগুলো আছে সেগুলোই করবেন। প্রথম,
নো ক্লেম অ্যাডভান্টেজ। যদি আপনার পরপর বেশ কয়েকটা বছরে আপনার কোনো ক্লেম না হয়, তাহলে আপনি নো ক্লেম বোনাস হিসেবে কী কী অ্যাডভান্টেজ পাচ্ছেন সেটা কিন্তু আপনি জেনে নেবেন আগে থেকে। অনেক সময় আপনার পলিসির প্রিমিয়ামের অ্যামাউন্ট কমে যাবে, অনেক সময় আপনার পলিসির সাম অ্যাসিওর্ড অনেক কোম্পানি বাড়িয়ে দেয়, তাই নো ক্লেম বেনিফিটটা কি সেটা অবশ্যই জেনে নেবেন। নো ক্লেম বেনিফিট যে কোম্পানি দেয়, ভালো রকম নো ক্লেম বেনিফিট যেটা দেয়, সেই কোম্পানিতে কিন্তু আপনি গিয়ে ইন্স্যুরেন্স করবেন। সেকেন্ড হচ্ছে রিস্টোরেশন, খুব ইম্পর্টেন্ট। দেখুন, হেলথ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে আপনি কোনো বছর যদি ম্যাক্সিমাম অ্যামাউন্ট খরচা করে ফেলেন, অর্থাৎ ধরুন আপনার 5 লাখ টাকার ইন্স্যুরেন্স রয়েছে এবং কোনোভাবে মেডিকেল এক্সপেন্সের জন্য আপনার 5 লক্ষ টাকাই খরচা হয়ে গেল, সেক্ষেত্রে কোম্পানি আবার যে 5 লক্ষ টাকা সাম অ্যাসিওর আছে সেটা রিস্টোর করে দেয় ওই বছরই। তাই একবার হসপিটালাইজেশনের জন্য আপনার 5 লাখ টাকা খরচা হলেও আপনি পরবর্তী আবার যদি হসপিটালে ভর্তি হন, সেক্ষেত্রে কিন্তু রিস্টোরেশন বেনিফিট থাকলে আপনি আবার চিকিৎসা ক্ষেত্রে খরচা পাবেন। এখানে 3-4টে শর্ত রয়েছে। প্রথম শর্ত, অনেক কোম্পানি আছে যাদের একই রোগে দুবার ভর্তি হলে রিস্টোরেশন ফিচার্স দেয় না, সেটা জেনে নেবেন। আবার অনেক কোম্পানি আছে যারা একই রোগে 2বার বা 3বার ভর্তি হলেও রিস্টোরেশন বেনিফিট দেন, সেটা। দ্বিতীয় শর্ত হচ্ছে, অনেক কোম্পানি আছে যারা আনলিমিটেড রিস্টোরেশন দেন, অনেক কোম্পানি আছে যারা 1বার বা 2বার রিস্টোরেশন দেন, সেটাও কিন্তু আপনি জেনে নেবেন যে কী কী শর্তাবলী রয়েছে রিস্টোরেশনের ক্ষেত্রে। কিন্তু রিস্টোরেশন থাকে না এরকম মেডিক্লেম আপনারা করবেন না। তৃতীয়ত কি, এখন অনেকে আয়ুর্বেদিক ট্রিটমেন্টও করে। আয়ুর্বেদিক ট্রিটমেন্ট বা এই ধরনের ট্রিটমেন্টগুলোর জন্য মেডিক্লেম কভার করছে কিনা সেটা জেনে নিতে পারেন। যদি আপনার আয়ুর্বেদিক বা এই ধরনের কোনো ট্রিটমেন্ট করানোর থাকে, অনেক কোম্পানির ক্ষেত্রে এই ক্লেম দেয় না, কিন্তু অনেক কোম্পানি আবার ক্যাপ দিয়ে দেয় যে আয়ুর্বেদিক ট্রিটমেন্টের জন্য আপ টু এত টাকা, ধরুন 30,000 বা 40,000 টাকা অবধি আপনি ক্লেম পাবেন, সেটা কিন্তু দেখে নেবেন। চতুর্থ পয়েন্ট খুব ইম্পর্টেন্ট, ক্যাশলেস বেনিফিট দিচ্ছে কিনা। আপনি যখন হসপিটালে ভর্তি হচ্ছেন তখন আপনি কোনো রোগগ্রস্ত হলে আপনার হাতে সবসময় ক্যাশ থাকে না, ওই কোম্পানিটা ক্যাশলেস বেনিফিট দিচ্ছে কিনা, অর্থাৎ আপনি কোনো টাকা না দিয়ে ইন্স্যুরেন্স কোম্পানি হসপিটালকেই সরাসরি আপনার বিলটা পেমেন্ট করে দেবে, আপনি কোনো টাকা না দিয়ে বা অল্প কিছু খরচা দিয়ে আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। এই ক্যাশলেস বেনিফিটটা দিচ্ছে কিনা। সেকেন্ড, অনেক সময় থাকে রিইম্বার্সমেন্ট, অর্থাৎ ক্যাশলেস অনেক কোম্পানি কী করে, ক্যাশলেস দিলেও রিইম্বার্সমেন্ট দিল না। আবার অনেক কোম্পানির রিইম্বার্সমেন্ট ফিচার্স আছে, ক্যাশলেস থাকে না। ক্যাশলেস মানে আপনি হসপিটালে ভর্তি হচ্ছেন, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কোনো খরচা করতে হচ্ছে না, কোম্পানি সরাসরি হসপিটালকে আপনার বিলটা দিয়ে দিচ্ছে। রিইম্বার্সমেন্ট মানে হচ্ছে আপনি হসপিটালে ভর্তি হলেন, কোম্পানি আপনাকে আপনার থেকে বিল নিয়ে পরে আপনাকে পেমেন্ট করবে। ধরুন আপনার হসপিটালে 1 লক্ষ টাকা বিল হয়েছে, আপনি হসপিটালে ভর্তি হয়েছেন, 1 লাখ টাকা আপনি ইনিশিয়ালি হসপিটালকে দিয়ে ডিসচার্জ নিয়ে বাড়ি আসবেন, আপনার সমস্ত হসপিটালের বিল আপনি কোম্পানিতে পাঠাবেন, কোম্পানি আপনাকে তারপর ওই চিকিৎসা খরচা বাবদ 1 লাখ টাকা বা 80-90 হাজার টাকা যতটা তারা গ্রান্ট করছে সেই টাকাটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠাবে। এটাকে রিইম্বার্সমেন্ট বলে। তবে আমি বলবো ক্যাশলেস ফিচার্স আছে কিনা সেটা অবশ্যই দেখে নেবেন, কারণ বিপদের সময় অনেক সময় দেখা যায় 3-4 লাখ টাকা বিল নিজের পকেট থেকে খরচা করা কিন্তু খুব শক্ত হয়ে যায়। এবার আমি এই যে বললাম যে যত টাকা গ্রান্ট করছে কোম্পানি, সেটা কেন হয়, সেই জন্য চতুর্থ ফিচার্সটা আসছি, সেটা হচ্ছে এক্সক্লুশন। দেখুন, বিভিন্ন মেডিক্লেম আছে যেগুলো এই এক্সক্লুশন কিছু রাখে না, আবার বিভিন্ন মেডিক্লেম আছে যারা এক্সক্লুশন রাখে। যেমন ধরুন, হসপিটালে ঢুকলেই আপনাকে একজন ডাক্তার দেখে, তাদেরকে আরএমও বলা হয়। এই আরএমও চার্জ অনেক মেডিকেল ইন্স্যুরেন্স দেয় না, এই তুলোর খরচা অনেকে দেয় না। হসপিটালে আপনার কেয়ারের জন্য আয়া মাসিরা থাকে, এই আয়া মাসিদের চার্জ অনেকে দেয় না। এই রকম বিভিন্ন এক্সক্লুশন আছে, বিভিন্ন কোম্পানির বিভিন্ন এক্সক্লুশন লিস্ট রয়েছে, সেই লিস্টটা ভালো করে দেখুন, না হলে আপনি হসপিটালে ভর্তি হয়ে বোকা বেনে যাবেন, অনেক টাকা এই এক্সক্লুশন লিস্ট থেকে বাদ দিয়ে দেবে। আবার এরকম মেডিকেল ইন্স্যুরেন্স আছে যাদের কিন্তু এক্সক্লুশন লিস্ট নেই। আমি প্রেফার করব ডিট্টো থেকে দেখে আপনারা যাদের এক্সক্লুশন লিস্ট নেই তাদের মেডিক্লেমটাই কিন্তু কিনবেন। এরপর ফাইনালি যেটা দেখবেন সেটা হচ্ছে সেটেলমেন্ট রেশিও। কোন কোম্পানির সেটেলমেন্ট রেশিও ভালো? সেটেলমেন্ট রেশিও মানে ক্লেম হলে কত পার্সেন্ট ক্লেমকে তারা মান্যতা দিয়ে টাকা পাঠাচ্ছে, অর্থাৎ 100টা ক্লেম হলে কতগুলো পেশেন্ট ওই কোম্পানির থেকে টাকা পাচ্ছে, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সেই জন্য সেটেলমেন্ট রেশিও দেখবেন 80%-এর নিচে সেটেলমেন্ট রেশিও হলে ওই কোম্পানিতে যাওয়ার দরকার নেই, কারণ সেটা রিস্ক হয়ে যাবে। আপনাকে বিপদের সময় ওই কোম্পানির ট্র্যাক রেকর্ডই বলে দিচ্ছে যে তারা আপনাকে টাকা নাও দিতে পারে, কারণ 100 জনের মধ্যে 20-র বেশি লোক
হয়তো সেই কোম্পানি থেকে টাকা পায়নি। তাই সেটেলমেন্ট রেশিওটা খুব ইম্পর্টেন্ট। সেটেলমেন্ট রেশিও যত বেশি হবে সেই কোম্পানি আপনার বিপদের সময় তত বেশি কাজে লাগার সম্ভাবনা থাকবে। এরপর ফাইনালি প্রশ্ন, যেটা আমি শুরুতেই বলেছিলাম যে আপনাকে কতটা প্রিমিয়াম দিতে হবে। প্রিমিয়ামটা আবারও বলে দিচ্ছি, মেডিক্লেমের শর্তাবলী, মেডিক্লেমের আপনার বয়স এবং আপনার প্রি এক্সিস্টিং ডিজিজ, এই সব কিছুর ওপর কিন্তু ডিপেন্ড করছে। আপনার বয়স বেশি হলে এবং আপনার কোনো এক্সিস্টিং ডিজিজ থাকলে আপনার মেডিক্লেমের পরিমাণ বাড়বে। আপনার যদি বয়স কম হয় সেক্ষেত্রে মেডিক্লেমের প্রিমিয়ামের পরিমাণ কমবে। সুতরাং এই সমস্ত শর্তাবলী প্লাস আর একটা বিষয়, এই যে এতক্ষণ ধরে আমি যেগুলো বললাম, এক্সক্লুশন, রিস্টোরেশন, বিভিন্ন টার্মস অনুযায়ী যে কোম্পানি যত বেশি বেনিফিট দেয় সেই কোম্পানির প্রিমিয়াম কিন্তু তুলনায় একটু বেশি হয়। তবে আমার মনে হয় যেহেতু এটা বিপদের সময় কাজে আসে, আপনার বেশি বেনিফিট নেওয়া কোম্পানি কিন্তু নেওয়া উচিত। আপনি এই সমস্ত কম্প্যারিজনটা কিন্তু আবারও বলছি ডিট্টো ইন্স্যুরেন্সে পেয়ে যাবেন। যেমন দেখুন স্ক্রিনে যদি আপনারা দেখতে পান তাহলে দেখবেন যে এইচডিএফসি আর্গো নিয়ে আমরা যখন আলোচনা করছি তখন ডিট্টো ওয়েবসাইটে এইচডিএফসি আর্গোর অপটিমা রিস্টোরেশনের ভালো দিকগুলি তুলে ধরা হয়েছে। যেমন ধরুন কোনো নির্দিষ্ট বছরে ক্লেম না করলে 50% পর্যন্ত আপনার সাম অ্যাসিওর্ড বেড়ে যাবে, অর্থাৎ যেটা আমি বলছিলাম নো ক্লেম বেনিফিট। এছাড়া এই পলিসির ক্ষেত্রে কো পেমেন্টের কোনো ব্যাপার নেই, অর্থাৎ যত টাকা বিল হবে তত টাকাই কোম্পানি পে করে দেবে। রুম রেন্ট, যেটা আমি আপনাদের বলছিলাম যে রুম রেন্ট ক্যাপ অনুযায়ী কোম্পানি অনেক সময় আপনার বিল থেকে পার্সেন্টেজ কেটে নেয়, সেই সমস্ত সমস্যাটা নেই। এছাড়াও রিস্টোরেশন বেনিফিট, ডে কেয়ার ট্রিটমেন্ট, ফ্রি হেলথ চেকআপের মতো বেশ কিছু অ্যাড অন বেনিফিট রয়েছে। ইভেন প্রি এবং পোস্ট হসপিটালাইজেশন খরচগুলিও কিন্তু খুব ভালোভাবে কভারেজ করে দিচ্ছে। আবার এমনও একটি সুবিধা দিচ্ছে যেখানে যদি আপনি হসপিটালে বেড না পেয়ে বাড়িতেও প্রয়োজনীয় চিকিৎসাগুলি করান, সেই খরচাগুলি কিন্তু পলিসির আওতায় আসছে। ডিট্টোর সবথেকে মজাদার বিষয় হচ্ছে আপনি যেরকম কোনো কোম্পানির গুড ফিচারগুলো দেখতে পারবেন সেরকম আপনি ওকে ফিচারগুলোও দেখতে পারবেন। এছাড়া ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন বা এফএকিউর মাধ্যমে ওই ইন্স্যুরেন্স সম্পর্কে মানুষ যেগুলো বেশিরভাগ জিজ্ঞেস করেছে তারা সেগুলোর আগে থেকেই উত্তর দিয়ে রেখেছেন, ফলে আপনি সহজেই কিন্তু অনেক বেশি মাত্রায় তথ্য একটা ইন্স্যুরেন্স সম্পর্কে পেয়ে যাবেন। সরকারের তরফ থেকেও বর্তমানে বিভিন্ন সোশ্যাল বেনিফিশিয়াল স্কিম আসছে। আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা, আম আদমি বিমা যোজনা, সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ কেয়ার স্কিম কিংবা রাজ্য সরকারের ক্ষেত্রে স্বাস্থ্যসাথী, বিভিন্ন রকম স্কিম আসছে। কিন্তু এই স্কিমগুলোর প্রথম সমস্যা হচ্ছে এখানে হসপিটালগুলো বেডের কোটা করে রেখে দেয়, সেই হসপিটালাইজেশনে ভর্তি হওয়ার প্রসেসটা একটু শক্ত হয়ে যায়। দ্বিতীয়ত হচ্ছে এর একটা আপার লিমিট থাকে, 5 লাখ, 3 লাখ, 2 লাখ এরকম আপার লিমিট থাকে। এর বেশি খরচা হয়ে গেলে আপনাকে পকেট থেকেই খরচা করতে থাকবে। তাই যাদের অর্থনৈতিক ক্ষমতা রয়েছে তারা কিন্তু ব্যক্তিগতভাবে মেডিকেল ইন্স্যুরেন্স বা হেলথ ইন্স্যুরেন্স যেটা বলে থাকে সেটা করে রাখবেন। এটা আমিও ব্যক্তিগতভাবে আপনাদের রেকমেন্ড করছি, কারণ আমরা আনন্দের প্রিপারেশান নিয়ে রাখি, আমরা বিপদের প্রিপারেশান নিই না। আদতে আমাদের প্রয়োজনটা বিপদের আগে। আপনি কোন বিয়ের বাড়িতে গিয়ে কী ড্রেস পরবেন কিংবা আপনি কোন ফেস্টিভ্যালের সময় কী করবেন আমরা অনেক দিন ধরে সেগুলো প্ল্যান করি, কিন্তু তার থেকেও বেশি ইম্পর্ট্যান্ট আপনার বাড়িতে যদি কেউ অসুস্থ হয়ে যায় তখন তার টাকার জোগানটা কিভাবে করবেন। কারণ আনন্দ খুব সহজেই উপভোগ করা যায়, দুঃখ কিন্তু উপভোগ করা যায় না। তাই আপনার আবারও বলছি, হাত জোর করে রিকোয়েস্ট করছি, আপনাদের যারা ফিনান্সিয়াল স্টেবিলিটি চান আপনাদের সামর্থ্য অনুযায়ী অবশ্যই কিন্তু হেলথ ইন্স্যুরেন্স করে রাখবেন। আজকের জন্য এখানেই এপিসোড শেষ। যদি আপনাদের হেলথ ইন্স্যুরেন্স সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাবেন, আমরা সব সময় আপনাদের সাথে আছি। আর পরিশেষে আরও একবার বলতে চাই, আমার একটা বাংলা গানের চ্যানেল রয়েছে, আপনারা গান ভালোবাসলে ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রেখেছি। আমার নাম অরিজিৎ চক্রবর্তী, আমার নাম সার্চ করলে আমার গাওয়া কিছু গান শুনতে পারবেন। আপনারা বাংলা গানকে ভালোবাসলে আমার নিজেরও ভালো লাগবে। আজকের জন্য এপিসোড এখানেই শেষ করছি। নমস্কার, পরবর্তী এপিসোডে আবারও আপনাদের সাথে দেখা হবে।